আমরা ত্রিপুরা টেটের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, কোয়েশ্চেন এবং আনসার। তো আলোচনার পর্যায়ে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। তো সোশ্যাল স্টাডিজ থেকে হচ্ছে গিয়ে নাম্বার অফ কোয়েশ্চেন 60, মার্কস 60। তো সেগুলো আজকে আমরা দেখে নেব, তার আনসার গুলো দেখে নেব। তো টেটের ক্ষেত্রে আপনারা জানেন যে 5টা ভাগে প্রশ্ন হচ্ছে। একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, এখান থেকে 30 কোয়েশ্চেন হচ্ছে। তারপর ইংলিশ এখান থেকে 30 কোয়েশ্চেন হচ্ছে, বাংলা 30 কোয়েশ্চেন, এবং এসএসটির ক্ষেত্রে এসএসটি থেকে 60, এবং সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স এবং ম্যাথস থেকে 60। তো আমরা যেহেতু এসএসটি নিয়ে আলোচনা করছি, ত্রিপুরা টেট 2 30 ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেই কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তো আমি বলছি Smdn টিউটোরিয়াল টেটের কোচিং দেবে, অনলাইন ফ্রি কোচিং পাবেন। সেজন্য ওয়েবসাইটে অনেক ম্যাটেরিয়াল রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর জব নিউজ আমি আপডেট দিয়ে দেবো। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য 506, 507 পুনরায় আলোচনা হবে, এবং সবার জন্য এনআইএল রিলেটেড সবার জন্য 508, 509 আলোচনা শুরু করবো খুবই শীঘ্রই। তো চলুন খুব কথা না বলে আজকে আমাদের আলোচনার টপিকে চলে যাই। টেট 2 তে এসএসটি বিভাগে থাকছে নাম্বার অফ কোয়েশ্চেন 60, মার্কস থাকছে 60, 91 থেকে 150 পর্যন্ত এই 60টা কোয়েশ্চেন। তো সেগুলো আমরা আজকে দেখে নিচ্ছি। তো এগুলোর কিন্তু আনসার শিট যদি আপনি ডাউনলোড করতে চান, প্রত্যেকটা পেজ আপনি ডাউনলোড করতে পারবেন www.smdntutorial.blogspot.com। ওইখান থেকে টোটালি ফ্রি আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দিন, এতে অবশ্যই আপনার কাজে আসবে। চলুন দেখে নিচ্ছি। 91, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট? নিচের কোনটি সঠিক নয়? শিকন প্রেষণার প্রক্রিয়া হিসেবে চিহ্নিত, শিকন সহজাত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত, শিকন অর্জিত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত, উপরে কোনোটি নয়। তো এক্ষেত্রে শিকন অর্জিত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত বা লার্নিং ইজ কনসিডার্ড এজ অ্যাকোয়ার্ড প্রসেস, সেটা কিন্তু ঠিক নয়। 92, গেস্টাল্ট সাইকোলজি গড়ে উঠেছে জার্মান মনোবিজ্ঞানীদের দ্বারা, আমেরিকান মনোবিজ্ঞানীদের দ্বারা, রাশিয়ান মনোবিজ্ঞানীদের দ্বারা, উপরে কোনোটি নয়। তো গেস্টাল্ট সাইকোলজি যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে জার্মান সাইকোলজিস্টদের দ্বারা বা জার্মান মনোবিজ্ঞানীদের দ্বারা। নাম্বার 93, শিখন প্রক্রিয়া কখন ফিডব্যাক সরবরাহ করা হয়? 1, শিকনের পূর্বে, 2, শিকনকালে, 3, শিকনের শেষে। তো অপশনগুলো হচ্ছে 1 এবং 2, মানে শিকনের পূর্বে এবং শিকনকালে। বি হচ্ছে 1 এবং 3, অর্থাৎ শিকনের পূর্বে এবং শিকনের শেষে। সি হচ্ছে 1, 2 এবং 3, শিকনের পূর্বে, শিকনকালে এবং শিকনের শেষে। এদের কোনোটি কিন্তু আনসার নয়। আনসারটা তাহলে কি খুঁজে নেবেন। 94, প্রাচীন অনুবর্তনে সিএস বলতে বোঝায়, বা দ্য ক্লাসিক্যাল কন্ডিশনিং সিএস মিনস। সিএস এর মানে কি? সিএস এর মানে হচ্ছে কন্ডিশনড স্টিমুলাস, অপশন সি। নাম্বার 95, পশ্চাৎ দৃষ্টি বা হ্যান্ড সাইট হলো, হ্যান্ড সাইট কি? হ্যান্ড সাইট হচ্ছে অন্তর্দৃষ্টির ফল বা রেজাল্ট অফ ইনসাইট। হিন্ট সাইট যেটাকে বলা হয় সেটা হচ্ছে রেজাল্ট অফ ইনসাইট বা অন্তর্দৃষ্টির ফল, অপশন বি সঠিক উত্তর। নাম্বার 96, মূল্যায়নের 3টি মাত্রাকে উল্লেখ করেছেন কে? ইউনেস্কো, এনসিইআরটি, বেঞ্জামিন ব্লুম, উপরে কোনোটি নয়। তো মূল্যায়নের 3টি মাত্রা বা মেনশন দ্য 3 ডাইমেনশন অফ ইভ্যালুয়েশন, বেঞ্জামিন ব্লুম। সঠিক উত্তর হচ্ছে গিয়ে 3 ডাইমেনশন অফ ইভ্যালুয়েশন উল্লেখ করেছিলেন বেঞ্জামিন ব্লুম। নাম্বার 97, পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য কি? বা পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য হলো, তো পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে পাঠ্যক্রমের কার্যকারিতা বিচার করা, অর্থাৎ টু ইভ্যালুয়েট দ্য ইউটিলিটি অফ কারিকুলাম। নাম্বার 97 এর অপশন এ। 98, পাঠ্যক্রম হলো ড্যাশ ড্যাশ ড্যাশ, 4টা অপশন আছে। আনসার হচ্ছে অপশন এ, ওভারঅল অ্যাক্টিভিটিস অফ এন এডুকেশনাল ইনস্টিটিউট, বা পাঠ্যক্রম হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যকলাপ। নাম্বার 99, সিলেবাস কি? বা সিলেবাস হলো পাঠ্যপুস্তকের অংশ, শ্রেণীকক্ষের অংশ, পাঠ্যক্রমের অংশ, উপরে কোনোটি নয়। তো সিলেবাস আমরা জানি, সিলেবাস ইজ এ পার্ট অফ কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ। নাম্বার 100, পাঠ্যক্রম যার কৃষ্টিকে প্রতিফলিত করে সেটি হলো সমাজ, বিদ্যালয়, গৃহ, উপরে কোনোটি নয়। তো পাঠ্যক্রম যার কৃষ্টিকে প্রতিফলিত করে সেটা হচ্ছে সোসাইটি বা সমাজ। নাম্বার 101, নিম্নলিখিত কোনটি পাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে গণ্য করা হয়? গৃহকাজ, প্রকল্প, শিক্ষামূলক ভ্রমণ, উপরে কোনোটি নয়। তো এক্ষেত্রে এডুকেশনাল এক্সকারশনকেই কিন্তু কনসিডার্ড এজ কো-কারিকুলার অ্যাক্টিভিটি বা সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। গৃহকাজ বা প্রকল্প সবটা কিন্তু কারিকুলার অ্যাক্টিভিটি, কো-কারিকুলার হবে না। গৃহকাজও হচ্ছে পাঠ্যক্রমিক কার্যাবলী, প্রকল্পটাও হচ্ছে বা প্রজেক্টটাও হচ্ছে পাঠ্যক্রমিক কার্যাবলী, কিন্তু পাঠ্যক্রমের বাইরে গিয়ে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কো-কারিকুলার অ্যাক্টিভিটি বা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সেটা হচ্ছে গিয়ে শিক্ষামূলক ভ্রমণ। 102, এমসিকিউ যে ধরনের প্রশ্ন তা হলো নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত, উত্তরধর্মী, রচনাধর্মী। তো এমসিকিউ হচ্ছে কি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। 103, পেডাগজি শব্দটি দ্বারা বোঝানো হয় কোন বিষয়টাকে? তো পেডাগজি শব্দটি দ্বারা বোঝানো হয় শিক্ষাদানের পদ্ধতি এবং প্রয়োগশীলতাকে, সেটা নিশ্চয়ই সবার জানা আছে। দ্য মেথড অফ প্র্যাকটিস অ্যান্ড টিচিং ইজ কল্ড পেডাগজি।
104 নিম্নলিখিত কোন ধরনের প্রশ্নাবলী ব্যক্তি সাপেক্ষতা থেকে মুক্ত? রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী, নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো এক্ষেত্রে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো কিন্তু ব্যক্তি সাপেক্ষতা থেকে মুক্ত। অর্থাৎ আপনার অপশনগুলো দেওয়া থাকলো, এক্ষেত্রে আপনি কীভাবে বিচার করবেন সেটা না, আপনার যেটা আনসার দেওয়া আছে তার মধ্যে থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এখন যদি একটা রচনাধর্মী প্রশ্ন দিয়ে দেওয়া হয়, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে লিখতে পারবেন, অন্য কারোর দৃষ্টিভঙ্গিতে লিখতে পারবেন, লেখাটা এক হবে না, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, নিজস্ব ব্যক্তি সাপেক্ষতা সেখানে থাকবে। কিন্তু যদি এমসিকিউ হয়, আনসারগুলো দেওয়া থাকে 4টার মধ্যে থেকে একটা আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে আপনার নিজের ব্যক্তিগত কিছু দেওয়ার কিন্তু স্বাধীনতা নেই, তো সেটা ব্যক্তি সাপেক্ষতা থেকে মুক্ত বা ফ্রি ফ্রম সাবজেক্টিভিটি। 105 পুনরায় শক্তি সঞ্চারের বা রিইনফোর্সমেন্টের ধারণা। রিইনফোর্সমেন্টের ধারণা হলো অপারেন্ট সাপেক্ষীকরণের একটি অংশ বা অপারেন্ট কন্ডিশনিং। তো রিইনফোর্সমেন্ট বিষয়টাও কিন্তু আমাদের এলআইএস ডিএলএড যারা করছেন, এলআইএস ডিএলএডের সেকেন্ড সেমিস্টারে কিন্তু রিইনফোর্সমেন্টের ব্যাপারটা ছিল, আপনার কি মনে আছে? একটু মনে করার চেষ্টা করুন। তো রিইনফোর্সমেন্টের ধারণা হচ্ছে অপারেন্ট সাপেক্ষীকরণের অংশ বা অপারেন্ট কন্ডিশনিং। 106 পৃথিবীর বৃহৎ বৃত্তটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। কোনটা? সেটা হচ্ছে নিরক্ষরেখা। দ্য গ্রেট সার্কেল অফ আর্থ ইজ ইকুয়েটর বা নিরক্ষরেখা। 107 গ্রহগুলির নিজের মেরুদণ্ডের উপর একটি সময়ে একবার ঘুরে আসাকে কী বলে? বার্ষিক গতি, কক্ষপথ, আবর্তন গতি। তো গ্রহগুলি নিজের মেরুদণ্ডের ওপর একটি সময়ে একবার ঘুরে আসাকে বলা হচ্ছে আবর্তন গতি বা রোটেশন, আর সূর্যের চারিদিকে একবার ঘুরে আসাকে সেটা বলা হচ্ছে কি বার্ষিক গতি বা রিভলিউশন। আর যে কক্ষপথে, যে পথে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকেই বলা হচ্ছে কক্ষপথ বা অরবিট। 108 কোন ভূকম্পীয় তরঙ্গ কেন্দ্রমণ্ডলের বাহিরে তরল বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না? এল তরঙ্গ, এস তরঙ্গ, পি তরঙ্গ। এক্ষেত্রে আনসারটা হচ্ছে পি, এস তরঙ্গ, অপশন বি। নাম্বার 109 কাদা পাথর রূপান্তরিত হয় বা মাডস্টোন ইজ ট্রান্সফার্ড ইনটু স্লেট। স্লেটে রূপান্তরিত হয়, কাদা পাথরকে দিয়ে স্লেট তৈরি করা হয়। গ্রাইকাস গঠিত হয় চুনাপাথর অঞ্চলে বা গ্রাইক্স আর ফর্মড ইন লাইমস্টোন রিজিয়ন, অপশন এ 110-এর। 111 এগস ইন বাস্কেট। ভূপ্রকৃতি গঠিত হয় হিমবাহ সঞ্চয় দ্বারা, নদী সঞ্চয় দ্বারা, বায়ুপ্রবাহ সঞ্চয় দ্বারা। এগুলো কিন্তু টোটালি ভূগোল বা জিওগ্রাফিয়ার কোয়েশ্চেন। তো এগস ইন বাস্কেট সেটা গঠিত হচ্ছে গ্লেসিয়াল ডিপোজিটের কারণে বা হিমবাহ সঞ্চয়ের ফলে কিন্তু এগস ইন বাস্কেট তৈরি হচ্ছে। বা একটা জায়গায় হিমবাহ যদি অধিক পরিমাণে সঞ্চিত হয় তাহলে সেই জায়গাটাকে কেমন দেখতে লাগে বা সেটার কী নাম? সেটা হচ্ছে এগস ইন বাস্কেট। তো সাহারার 112 সাহারায় প্রস্তরময় মরুভূমিকে কী বলা হয়? তো সাহারায় প্রস্তরময় মরুভূমিকে বলা হয় আর্কস। থরটা কিন্তু আমাদের ভারতের যে রাজস্থানে যেটা মরুভূমি রয়েছে সেটা হচ্ছে থর মরুভূমি। তো সাহারায় প্রস্তরময় মরুভূমিকে বলা হয়েছে আর্কস। 113 বায়ুর চাপ মাপার যন্ত্রটি সমন্বয় করা হয় নাইট্রোজেন দ্বারা, জিঙ্ক দ্বারা, পারদ দ্বারা। কোনটি দ্বারা? তো বায়ুর চাপ মাপার যন্ত্রটি সমন্বয় করা হয় পারদ দ্বারা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা প্রেশার, ব্লাড প্রেশার পরিমাপ করা হয় যেটা স্পিগোমিটার, সেক্ষেত্রেও কিন্তু আমরা পারদ ব্যবহার করি, মার্কারি ব্যবহার করি। বা থার্মোমিটারের ক্ষেত্রে কিন্তু আমরা পারদ বা মার্কারি ব্যবহার করছি। তো বায়ুর চাপ মাপার যন্ত্রটি সমন্বয় করা হয় পারদ দ্বারা, অপশন সি 113-এর। 114 সমুদ্রস্রোত গুরুত্বপূর্ণ হওয়ার কারণগুলি কি? সমুদ্রস্রোত গুরুত্বপূর্ণ হওয়ার কারণগুলি কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণের জন্য হতে পারে, মৎস্যক্ষেত্র গঠনের জন্য হতে পারে, অগভীর সমুদ্র গঠনের জন্য হতে পারে। তো উপরে সবগুলি হচ্ছে আনসার 114-এর অপশন ডি। 115 ভারতের কাশ্মীরের উলহার হ্রদটি হলো লবণাক্ত জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ, প্লায়া শুষ্ক হ্রদ, উপরে এখানে ঠিক নয়। তো উলহার হ্রদটা হচ্ছে ভারতের একমাত্র সুইট ওয়াটার লেক বা মিষ্টি জলের হ্রদ। আরও অনেক হ্রদ আছে, সম্বর হ্রদ রয়েছে, চিল্কা হ্রদ রয়েছে, সেগুলো ভূগোলের বিষয়, আপনারা নিশ্চয়ই পড়েছেন। 116 ভারতের বৃহত্তম কয়লা খনিটি হলো কি? ঝাড়িয়া, জিব্রা, সিঙ্গারেনি, কোনটি? তো ভারতের বৃহত্তম কয়লা খনিটি হচ্ছে জিব্রা মাইন্স। 117 অপুনর্নবীকরণ সম্পদ সংরক্ষিত করার পদ্ধতিগুলি হলো কি? ব্যবহার সংকুচিত করা, পুনর্ব্যবহার বর্ধিত করা, চক্রাকারে পুনর্ব্যবহার উপযোগী করা, উপরে সবগুলি। তো অপুনর্নবীকরণযোগ্য বা নন রিনিউয়েবল রিসোর্সেস সংরক্ষিত করার পদ্ধতিগুলি, উপরে সবগুলি। যে কয়টা বলেছে সবটাই কিন্তু লাগবে। 118 হায়দ্রাবাদ পরিচিত কি নামে? সিলিকন ভ্যালি নামে, হাইটেক সিটি নামে, আইটি পার্ক নামে। তো হায়দ্রাবাদ কিন্তু পরিচিত হাইটেক সিটি নামে, সিলিকন ভ্যালি নামে কি পরিচিত? বেঙ্গালুর নাকি? হ্যাঁ, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তো যাই হোক, 119 তেল উপচে ছড়িয়ে পড়া এবং নিউক্লিয়ার বিস্ফোরণ। তেল উপচে পড়লো, ছড়িয়ে পড়লো এবং নিউক্লিয়ার যে বিস্ফোরণ হলো সেটা
মনুষ্যসৃষ্ট বিপর্যয় নাকি প্রাকৃতিক বিপর্যয় নাকি মনুষ্যসৃষ্ট দুর্যোগ? তো সেটা কিন্তু মনুষ্যসৃষ্ট বিপর্যয়। অয়েল স্পিলস এন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন মানুষ দ্বারাই তৈরি করা, একদম প্রাকৃতিক বিপর্যয় নয়, কিন্তু সেটা মনুষ্যসৃষ্ট বিপর্যয়। 120 নিবিড় এবং বিক্ষিপ্ত জনবসতি পদ্ধতি দেখতে পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে গ্রামীণ জনবসতি গঠনে নিবিড় এবং বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাওয়া যায়। 121 সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নগর বিন্যাস এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা। 122 ঋক বেদের যুগে জনপ্রিয় ঘন প্রতিনিধিত্বমূলক সংস্থা হলো সভা ও সমিতি। 123 গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোথায় অবস্থিত? সেটা নেপালে অবস্থিত। 123 এর অপশন বি। 124 কে অশোককে বুদ্ধ ধর্ম অনুসরণ করতে অনুপ্রাণিত করেন? সেটা হচ্ছে উপগুপ্ত। 124 এর অপশন বি। 125 পঞ্চপাণ্ডব রথ অথবা পঞ্চরথ হলো, সেটা কি? তো পঞ্চরথ বা পঞ্চপাণ্ডব রথ সেটা হচ্ছে মন্দির শিল্পের 5টি নির্মাণ শৈলী। 5 ডিফারেন্ট স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার। 125 এর হচ্ছে অপশন সি। 126 বৃহৎ সংহিতা গ্রন্থটির লেখক কে? বৃহৎ সংহিতা গ্রন্থটির লেখক হচ্ছেন বরাহমিহির। 126 এর এ। 127 দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেন কে? তো সেটা অবলম্বনও করেননি, কুতুবুদ্দিন আইবকও করেননি, আলাউদ্দিনও করেননি, তো এদের কেউই নয়। তাহলে কুতুব মিনার নির্মাণ কাজ কে সম্পাদন করেছেন? নিশ্চয়ই জেনে গেছেন। ওকে। 128 1398 খ্রিস্টাব্দে কে ভারত আক্রমণ করেছিলেন? সেটা হচ্ছে তৈমুর লং। 129 কখন হুমায়ুন তার সাম্রাজ্য ফিরে পান? সেটা হচ্ছে 1555 খ্রিস্টাব্দে। 130 নিচের কোন শহরটি 10 বছর আকবরের রাজধানী ছিল? তো আকবরের রাজধানী লখনৌ, অমরকুট, ফতেপুর সিক্রির মধ্যে কিন্তু অমরকুটটাই ছিল। 130 এর অপশন বি। 131 1857 এর বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। 1857 সালে সিপাহী বিদ্রোহ নাকি নীল বিদ্রোহ হয়েছিল? সেটা নিশ্চয়ই জানেন। তো তখনকার সময়ে ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। 132 ডিরুজিওর অন্যতম প্রধান শিষ্য কে ছিলেন? ডিরুজিওর অন্যতম প্রধান শিষ্য ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 132 এর বি। 133 কাকে ব্রিটিশ সরকার কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল? তো কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল গান্ধীজিকে। 133 এর অপশন সি। 134 নেতাজি আন্দামান নিকোবরের নতুন নাম কি হিসেবে করেছিলেন? সেটা হচ্ছে শহীদ এবং স্বরাজ দ্বীপপুঞ্জ। 134 এর অপশন সি। 135 প্রতি বছর খের পূজা অনুষ্ঠিত হয় কখন? সেটা হচ্ছে কার্তিক পূজার 14 দিন পর খের পূজা অনুষ্ঠিত হয়। তো খের পূজা কিন্তু আমাদের ত্রিপুরার একটি বিশেষ উৎসব। তো 135 এর অপশন বি হচ্ছে কি। 136 রাষ্ট্র হলো একটি স্বাভাবিক সঙ্গ, এই উক্তিটি কার? সেই উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের, রাষ্ট্রবিজ্ঞানের জনক যিনি অ্যারিস্টটল, ওনার সেই উক্তি। 136 এর অপশন এ। 137 বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 10 ডিসেম্বর পালন করা হয়। 137 এর অপশন সি। 138 ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ নিম্নোক্ত কোন কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে স্বরণ সিং কমিটি। মৌলিক কর্তব্যগুলিকে স্বরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়। 138 এর অপশন এ। 139 ভারতের সংবিধানের 110 নং ধারা কোন বিষয়ে আলোচনা করে? সরকারি বিল, বেসরকারি বিল নাকি সরকারি এবং বেসরকারি উভয় বিল? তো ভারতের সংবিধানের 110 নম্বর ধারা কিন্তু সরকারি বিল বা বেসরকারি বিলের বিষয়ে আলোচনা করে না, সেটা হচ্ছে অপশন ডি, উপরের কোনোটি নয়। তাহলে 110 নম্বর ধারা কোন বিষয়ে আলোচনা করে দেখে নেই। ওকে। 140 ত্রিপুরার প্রথম পঞ্চায়েত রাজ আইন প্রণীত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1961 সালে। 141 ভারতের সংবিধানের কোন ধারা বলে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়? সেটা হচ্ছে 244 ধারা অনুযায়ী ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএ এডিসি গঠিত হয়েছিল। 142 বিবাহ হলো একটি কি ধর্মীয় অনুষ্ঠান, নৈতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান নাকি কোনোটি নয়? তো ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন বা সামাজিক প্রতিষ্ঠান। 143 গণতন্ত্র হলো কি? গণতন্ত্র হলো নির্বাচনের একটি প্রকার, জাতীয়তার একটি প্রকার, সরকারের একটি প্রকার নাকি কোনোটি নয়? তো গণতন্ত্র বা ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট, সরকারের একটি প্রকার। 144 নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি 7 সিস্টার্সের সদস্য? তো 7 সিস্টার্স নিয়ে নিশ্চয়ই জানেন। 7 সিস্টার হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম,
আসাম, অরুণাচল প্রদেশ, এইগুলোকে একসাথে বলা হচ্ছে 7 সিস্টার্স। তো এর মধ্যে কী রয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ত্রিপুরা। এর মধ্যে কিন্তু ত্রিপুরাটা হচ্ছে 7 সিস্টার্সের একটি সদস্য। নাম্বার 145, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? সেটা আমরা সবাই জানি যে আধার কার্ড ইস্যু করে কিন্তু ইউআইডিএআই। আধার কার্ডের উপরে লেখা দেখবেন যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধার কার্ড ইউআইডিএআই ইস্যু করে। তো সেটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 146, তথ্য জানার অধিকার আইন বা আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 পরিপূর্ণভাবে জারি করা হয়েছিল কবে? সেটা পরিপূর্ণভাবে জারি করা হয়েছিল অক্টোবর 2005-এ। অপশন সি। 147, আইনগত বিষয়ে রাজ্য সরকারকে কে পরামর্শ দান করেন? সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল পরামর্শ দান করেন। 148, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়েছিল? তো ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা, দিল্লি, বোম্বে এসবের কোনো জায়গায় গঠিত হয়নি। খুব সম্ভবত ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়েছিল মাদ্রাজে। 149, ভারতবর্ষে সকল জনগণের ভোটদানের অধিকার দেওয়া হয় শিক্ষার মানের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে নাকি ধর্মের ভিত্তিতে? তো আমরা সবাই জানি যে যখন আমাদের 18 ইয়ার্স এজ হয়ে যাবে, তার শিক্ষাগত মান, সে যদি নিরক্ষর হয় বা সে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়, সে যদি হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টান যে কোনো ধর্মেরই হোক না কেন, সে ভোট দিতে পারবে। অর্থাৎ সেটা হচ্ছে বয়সের ভিত্তিতে ভারতের সকল জনগণের ভোটাধিকার দেওয়া হয়। 150, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোনো একটি দেশের জনসাধারণকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় এবং সাধারণভাবে তাকে বলা হয় মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। সেজন্যই কিন্তু একটা গভর্নমেন্টের একটা বিভাগ রয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো যাই হোক, দেখে নিলাম আমরা ত্রিপুরা টেটের কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরই সাথে শেষ হলো ত্রিপুরা টেটের টেট 2 এর 3 ডিসেম্বর 2018-তে কমপ্লিট হওয়া কোয়েশ্চেন সোশ্যাল সায়েন্সের এবং তার আনসারগুলো। তো পরবর্তীতে আমি আপনাদের জন্য বেটার অপরচুনিটি যখন নিউজ পাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং টেটের জন্য আমরা কোচিং খুবই শীঘ্রই শুরু করছি। আর এখন যেটা প্রয়োজন হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গলে 506 এবং 507 পুনরায় পরীক্ষা হচ্ছে। তো আমি ত্রিপুরার সবগুলো সেন্টারে যে 506 এবং 507-এ যে প্রশ্ন করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো আপনাদেরকে শেয়ার করব, তাহলে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তো রাখছি এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।